বর্ষায় যে নদী ভরা সে নদী এখন হাঁটা পথ। হেঁটে যাওয়া যায় এপার ওপার। সকালে পার হওয়া গরুর পাল দিন শেষে আবারও এ পথ ধরেই ফিরবে তার গোয়াল ঘরে। নিজের বাপদাদার জমিতে এসে তো নিশ্চয়ই ভালো লাগতেছে, অবশ্যই কারণ এটা আপনাদের একদম শিকড়। বাপ দাদা সবাই সম্মত আবার নিজের জন্মস্থান জায়গায় দেয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কোনো নিকটাত্মীয়ের কবর আছে এখানে? এটা দাদার কবর আছে, দাদির কবর আছে। দাদার কবর, দাদির কবর এখানে? ওইটা তো নাই, ভেঙে মানে দিয়েছে। মাটি তো এখানেই হয়েছে। হ্যাঁ, মাটি যায়। আচ্ছা আচ্ছা, কি ডিম রান্না হবে না? ডিম আর এটা কি ভাত এখানে দুপুরের খাবার? আত্মীয় আসছে, যাক মাশাল্লাহ। না বলছেন, ধন্যবাদ, আমরা খাবো না। কাকার চোরের এই বাড়িতে রান্না হচ্ছে, মাটির চুলায় রান্না। আর এ পাশে যে বসত বাড়ি, এখানেই কাকা রাত্রি যাপন করে। আমরা যদি একটু ঘরে ঢুকি, এ পাশে একটা বিছানা পাতা, আর এ পাশে হচ্ছে গরু রাখার জায়গা। গরু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করা যায় প্রায় প্রত্যেকটি চরেই। এই চরও তার ব্যতিক্রম নয়। এখানে একটি সিকা রাখা, সিকাতে হচ্ছে খাবারের জিনিসপত্র। আর ঠিক এই পাশে দেখুন, এখানে একটি গ্লাস, জগ, নিত্য প্রয়োজনীয় আরও বিভিন্ন জিনিসপত্র। একদমই সাদামাটা জীবনযাপন। কুড়িগ্রামের এক শান্ত খেয়াঘাট। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা, এর মধ্যে 1 ঘন্টা পর পর চলাচল করে খেয়া নৌকা। সকাল সকাল ঘাটে জড়ো হয়েছে যাত্রীরা। এদের মধ্যে কেউ যাবে জমি দেখতে, কেউ যাবে মাঠে কাজ করতে, আবার কেউ যাবে গবাদি পশুর জন্য ঘাস কাটতে। ঠিক এমনই নানা উদ্দেশ্য নিয়ে যাত্রীরা জড়ো হয়েছে ছোট্ট এই খেয়াঘাটে। ইতিমধ্যে নৌকাও প্রস্তুত। শান্ত নদী, ঠান্ডা বাতাস আর বয়ে চলার শব্দ যেন মিলেমিশে একাকার। শান্ত এই নদীর বুক চিরে বয়ে চলছে আমাদের ছোট্ট খেয়া নৌকা। ছোট্ট একটি নৌকা, কিন্তু অনেকগুলো মানুষ। আমাদের মনে সামান্য ভয় জাগলেও চরের এই মানুষেরা একেবারে নির্বিকার। বছরের পর বছর থেকে এভাবে চলতে চলতে তাদের মনে এসেছে সাহস। ভয় কেটে গেছে আরো বহু আগে। কারণ নানা ধরনের প্রতিকূলতাকে সঙ্গী করে এই মানুষগুলো সারাটি বছর টিকে থাকে এই দুর্গম চরে। যাযাবর জীবন, যাযাবর জীবনের সাথে মিলিয়ে নিয়েছে তাদের সংসার, জীবন, সবকিছু। ঘাটে পৌঁছার সাথে সাথে নেমে গেল নৌকার যাত্রীরা। এই মানুষগুলোর মধ্যে কেউ যাবে এখান থেকে আরো মাইল 10 দূরে। ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পৌঁছাবে তার গন্তব্যে। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সকলেই। ছোট্ট একটি নৌকা, কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ। নদীর পাড়ে মহিষের ঘর। আসলে এটিকে মহিষের ভাওর বাড়ি বললেও ভুল হবে না। দেখুন, ছোট্ট করে একটা টিনের শেড করা, তার নিচে এই পাশে খড় দেওয়ার মানে আউড়ির ব্যবস্থা করেছে। সামনেই মহিষের বাচ্চা বাঁধা। আর আমি যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এই মহিষগুলো আসলে মাত্রই ঘাস খেয়ে ঘরে ফিরলো। আর ওই যে লাল যে বালতিটা, ওইখানে আসলে মহিষের দুধ সংগ্রহ করা। এই মহিষের যিনি মালিক, সে আসলে এই মুহূর্তে এখানে নেই। সে আসলে আমরা তার সাথে কথা বলবো এবং মহিষের যে দুধ সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। বেশ কয়েকটি মহিষ সারিবদ্ধভাবে রাখা। এই মহিষগুলো আসলে এখানে আরও প্রায় 1 মাসের মতো অবস্থান করবে। এখানে মহিষগুলো রাত্রিতে থাকে এবং সারাদিন চরের তৃণভূমিতে ঘাস খায়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার
চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম এক চর, উত্তরের চর। ভাঙন কবলিত এই মানুষগুলো কিভাবে আছে এই চরে, কিভাবে চলছে তাদের জীবন সংসার, পুরো বিষয়টি তুলে ধরব আজকের এই ভিডিওতে। ভোর হলেই জেগে ওঠে চর। কুয়াশার চাদর সরিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে। কাঁচা ঘরের দরজা খুলে মানুষ বেরিয়ে আসে নতুন দিনের খোঁজে। চুলায় আগুন জ্বলে, ধোঁয়া উঠতে থাকে আকাশের দিকে। নদী এখানে জীবনের কেন্দ্র। কেউ জাল নিয়ে নামে পানিতে, কেউ নৌকা ঠেলে পাড়ি দেয় দূরে। ঢেউয়ের সাথে লড়াই করে চলে জীবিকা। প্রতিটি ফোঁটা পানির সঙ্গে জড়িয়ে আছে বেঁচে থাকার গল্প। চরের মাটিতে ছড়িয়ে থাকে গরু, ছাগল, হাঁস, মুরগি। খোলা আকাশের নিচে ছোট ছোট পায়ের ছাপ, শিশুরা ছুটে বেড়ায় স্বাধীন বাতাসে। তাদের হাসিতে ভেসে ওঠে এক টুকরো নির্মল সুখ। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়ে আছে ভয়। দুপুরের আকাশ হঠাৎ কালো হয়ে আসে, বাতাসে ছড়িয়ে পড়ে অজানা আশঙ্কা। নদীর ঢেউ বদলে যায়, তীব্র হয়ে ওঠে তার রূপ। ঝড় এলে চর কেঁপে ওঠে, কাঁচা ঘরগুলো দুলে ওঠে বাতাসে। কোথাও ছাউনি উড়ে যায়, কোথাও মাটি ভেঙে পড়ে নদীতে। চারদিকে তখন শুধু টিকে থাকার লড়াই। এভাবেই বছরের পর বছর ধরে টিকে থাকে চরের মানুষেরা। হাসি, কান্না, আনন্দ আর সবকিছু মিলিয়েই এক সুন্দর জীবন, যার নাম চর জীবন। কি ডিম রান্না হবে না? ডিম আর এটা কি ভাত এখানে? দুপুরের খাবার? আত্মীয় আসছে, যাক মাশাল্লাহ। দেরি করেন আপনারা খাওয়া দাওয়া করে না বলছেন, ধন্যবাদ, আমরা খাবো না। দুর্গম এক চরের বাড়ি। একটু আগে আমরা যেটি বলছিলাম, কুড়িগ্রামের এই দুর্গম চরাঞ্চলে মানুষের মাঝে বিরাজ করে বন্যার আতঙ্ক। প্রতি বছরই যখন বন্যা হয় তখন এই বাড়িঘরগুলো বন্যার পানিতে ডুবে যায়, কখনো ভাসিয়ে নিয়ে যায় ভয়ঙ্কর বন্যায়। আমরা যে বাড়িটিতে আছি তাদের কথাই যেটি আমরা বুঝলাম, তারা বর্ষাকালে আসলে এই বাড়িঘর ছেড়ে চলে যায় ওপারের কায়েম জায়গাতে। এই বাড়িও তার ব্যতিক্রম নয়। বাড়িতে মেহমান এসেছে, হচ্ছে রান্নাবান্না। বর্ষাকাল আর কয়েকদিন পর শুরু হবে। আকাশে মেঘের ঘনঘটা। বন্যার আতঙ্ক এই মানুষগুলোর মাঝে ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যখন নদী পার হচ্ছিলাম তখন যেটি লক্ষ্য করলাম, নদীতে নতুন পানি এসেছে। কয়েকদিনের ছোটোখাটো বৃষ্টিতে নদীতে নতুন পানি। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে বাড়ি, এটি হচ্ছে তার গোয়াল ঘর, গবাদি পশু রাখার জায়গা। বেশ বড় একটি গোয়াল ঘর। কুড়িগ্রামের এই চরাঞ্চলগুলোতে কৃষিকাজের পাশাপাশি প্রতিটি বাড়িতেই রয়েছে গবাদি পশু। যেমন রয়েছে গরু, মহিষ, ভেড়া, ছাগল থেকে শুরু করে হাঁস, মুরগি। প্রতিটি পরিবারের অর্থনীতির বড় একটি যোগান আসে এই গবাদি পশু থেকে। সামনের যে পরিবারটি, এটি একদমই গৃহস্থ পরিবার। আপনারা তো আবাদ মৌসুম করছেন না চরে? ভুট্টা টুট্টা লাগাইছেন না এবার? বাদাম লাগাইছিলেন? আচ্ছা, আমরা এই চাচিদের মুখে যেটি শুনলাম, তারা বাদাম, ভুট্টা সহ নানা ধরনের ফসলের আবাদ করেছিল। কিছুটা হয়তো নিজের জমিতে, কিছুটা আদি বা যেটিকে আমরা বর্গা বলি, বর্গা নিয়ে। ঠিক এভাবেই দুর্গম এই চরাঞ্চলগুলোতে বছরের পর বছর মানুষজন টিকে আছে। এগুলা কি সন? বেড়া বানাইতেছেন? হ্যাঁ। বেড়াগুলো লাস্টিং করে কেমন? তেমন লাস্টিং করে না, 1-1.5 বছর। 1-1.5 বছর না? এর কি মাঝখানে শুলাও আছে? ছোলা আছে, তারপরে মাঝখানে শুলা, দুই পাশে হচ্ছে ইয়ে আর কি। উপরে এক সাইড এই সনগুলা তো ওই সিজনে কাইটে রাখেন, পরে আবার কাজে লাগান এগুলো। সেজের সময় কাজে রাখি, পরে সময় মতো সন বা কাইসা অনেকে বলে না? ওই ফোন কাইছে একই সন একই এ কি বাড়ি আপনারই? ঠিক আছে না, আমরা দিলে এটা কি গরু রাখার জায়গা না?
আপনাদের তিনজনের বাড়ি কি এখানেই নাকি? না আমার বাসা শেরপুর। ও শেরপুর। হ্যাঁ বগুড়া আসে। ও বগুড়া শেরপুর, আচ্ছা। আপনারা এই চর থেকে গেছেন কতদিন আগে? 88। 88। তারপরে এতদিন ওইখানে ছিলেন, আবার হচ্ছে এই চরে আসছেন। নিজের বাপদাদার জমিতে এসে তো নিশ্চয়ই ভালো লাগতেছে, অবশ্যই কারণ এটা আপনাদের একদম শিকড়। বাপ দাদা সবাই সম্মত আবার নিজের জন্মস্থান জায়গায় দেয়। আপনার কোনো নিকটাত্মীয়ের কবর আছে এখানে? এটা দাদার কবর আছে, দাদির কবর আছে। দাদার কবর, দাদির কবর এখানে? ওইটা তো নাই, ভেঙে মানে দিয়েছে। মাটি তো এখানেই হয়েছে। হ্যাঁ, মাটির জায়গা। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে জমি জমার দাম কেমন? আর তো ভালো হলেও কেসা না। বিঘা? হ্যাঁ, 40-এর বিঘা? 40। 40% 3-4 লাখ। নদীর পাড়ে এক স্বপ্নের বসতি। সনের তৈরি ঘরবাড়ি, ঘরের পাশে গ্রামীণ মেঠোপথ, দুপাশে ফসলি জমি। মাঝখানের এই মেঠো পথ ধরে যখন হাঁটছি তখন মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দেশে ঢুকে পড়েছি। এত শান্তি, এত সুধা, এত আনন্দ আর কোথাও পাওয়া যায় না। যে আনন্দ খুঁজে পাওয়া যায় চরের অলিতে গলিতে। আমরা প্রবেশ করেছি আরও একটি বাড়িতে। এই উত্তরের চরে আমরা যখন প্রবেশ করেছি ঠিক তখন থেকেই বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। এখনও আকাশে কালো মেঘ, সামনে বেঁধে রাখা ছাগল। বৃষ্টি আসবে তাই হয়তো ছাগলও চিল্লাচিল্লি করছে। এখানে একটা আউরি ঘর, গবাদি পশু রাখার জায়গা। বাড়ির উপরে রয়েছে সবজির মাচা, আর ঠিক সামনে এই যে ছোট্ট যে ঘরটি, চারপাশে সনের বেড়া, উপরে সোলার বেড়া, মাঝখানে পানি আটকানোর জন্য একটি পাতলা কাগজ। এটি হচ্ছে এই পরিবারের থাকার ঘর। এই যে সামনে বিছানা দেখা যাচ্ছে, বিছানার উপর গবাদি পশুর দুধ রাখা, একদম দরজাটি খোলা। চোরের এই বাড়িঘরে চোরের ভয় আসলে সেইভাবে নেই, তাই তো মানুষগুলো এইভাবে খোলা বাড়ি রেখে চলে যায় মাঠে কাজ করতে। বৃষ্টির দিনে জ্বর হইল না। অনেকে দেখলাম কামলা ঠামলা নিচে নিয়ে বেকায়দায় পড়ে গেছে। এটা আপনার না? আমার। এটা কি জাতের ভুট্টা কাকা? এটাও ফাতেমা গোল কইছি। ফাতেমা গোল্ড। ভুট্টা কি আপনার মতে কেমন হয়েছে? এটা গতবারে থেকে এবার সর হইছে। এবার সরেস হয়েছে না? কতটুকু লাগাইছিলেন? 10 কাঠা। 10 কাঠা। 10 কাঠা। যে আমরা দেখতে পাচ্ছি চরে এখন ভুট্টা ওঠানোর সময়। চাচা যেটি বলছিল যে ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। ব্রহ্মপুত্র পাড়ের এই অঞ্চলগুলোতে আসলে ভুট্টা সহ নানা ধরনের ফসলের আবাদ বেশ ভালো হয়। কাকা, এই যে ভুট্টা যে এখন শুকাইতে পারতেছেন না, নষ্ট হবে না? নষ্ট হতে একটু জ্বর এলাম না। এমনি রেখে দিবেন? আমরা কালকে জ্বর আমার মাটিতে থাকলে নষ্ট হবে না? না, ওই ধাবাবো না। ও, আরে এবার মনে করে সালাম এরকম যদি ধরেন 2-3 দিন আল্লাহ না করুক রোদ উঠলো না, গাছ জ্বালে। তাহলে তো নষ্ট। হ্যাঁ, গাছ জ্বালে। আহা, তো কঠিন। এটা অসময়ের বৃষ্টি না? হ্যাঁ, এই সময় তো আসলে বৃষ্টি হয় না ওই ওইভাবে, মানে এত বেশি হয় না। এত হয় না। হ্যাঁ, এবার খুবই ওই আল্লাহর রহমত, তেলের দাম বেশি। চাচার বাড়ি কি এই পাশে না ওই পাশে? আমার বাড়ি আর এই তো বড় বড় বাড়ি থাকে। আমি ভেঙে গেলি হলে আমি সিলেক্ট করা বাড়ি করছি। ওই পারে গেছেন না? সিলেক্ট করা দিচ্ছি না, ঘাস কি এটা গরুর জন্য? কত জন্য কাটতেছি। আর গরু বছর আছে কেমন? দুটো গাই আছে, গাই আছে। জমি থেকে সংগ্রহ করে আনা ভুট্টা এভাবেই বস্তায় করে রেখে দিয়েছে। আসলে এই ভুট্টাগুলো এখন ভাঙানোর কথা, কিন্তু বর্তমান যে আবহাওয়া, সেই আবহাওয়ায় আসলে ভুট্টা ভাঙানো বা ভুট্টা শুকানোর জন্য উপযুক্ত নয়, যার কারণে এভাবেই বস্তা করে রাখা। কৃষক যেটি বলছিল এই ভুট্টাটি আগামীকাল ভাঙাবে, তারপর আসলে যদি রোদ ওঠে তখন ভুট্টাগুলো শুকাবে, কিন্তু যদি রোদ না ওঠে সেই ক্ষেত্রে কৃষকের মাথায় হাত। দুর্গম এই চরাঞ্চলে এখন শুধু ভুট্টাই নয়, যারা অসময়ে বাদাম লাগিয়েছিল তাদের বাদামগুলোও এখন সংগ্রহ করছে, পাশাপাশি পেঁয়াজ, এবং চরের নিচু জমিতে এক ধরনের ধান লাগানো হয়েছে, সেগুলোও ঘরে উঠছে। এই মুহূর্তে চরে দরকার পর্যাপ্ত রোদ। রোদের অভাবে আসলে ফসলগুলো
নষ্ট হওয়ার উপক্রম। এক বস্তায় কি ভাই 1 মনের মতো আসে নাকি? না আরো কম ভাই। কম আসে না? এখানে কি মানে প্রাথমিক বিদ্যালয় ছিল, হাই স্কুল ছিল, প্রাথমিক ছিল, দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নাম ছিল, পাকা ভবনও ছিল, পাকা ভবনে ছিল। সব নদীতে ভেঙে গেছে। সব নদীতে ভেঙে গেছে। এখানে কোন জায়গাটাই ছিল? এই এখন ওখান থেকে যাও এইখানে, এই জায়গায় এই যে আসলে ওই যে ভুট্টাটা দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। আপনারা দুজনের মধ্যে কেউ কি পড়াশোনা করছেন এখানে? অবশ্যই। আমাদের এখানে আমাদের স্কুল। আপনার মানে শিক্ষা প্রতিষ্ঠান নদী ভেঙে গেল, জি। আপনাদের খারাপ লাগে না এটার কারণে? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেল, আমাদের বাড়ি ভেঙে গেল, সবকিছু ভেঙে গেল। এখান থেকে ভেঙে মানুষ হয়ে গেছে। এপারে আসছিলেন কি জমি জমা দেখাশোনা জমি করতে? দেখার জন্য আসছিলাম। বর্গা দিয়ে রাখছেন নাকি? জি, বোয়ারগা দিছি কিছু, আর কিছু ভালো হয়েছে, আবার কিছু মানে আমাদের অযোগ্য এরকম কিছু। আপনাদের এই অংশটা তো আসলে ভাঙন কবলিত। জি। তো এখানে আসলে মানে আপনাদের কি মনে হয় যে কি ধরনের উদ্যোগ নিলে এই জায়গাগুলো বা এই জমিগুলো ভবিষ্যতে রক্ষা করা যাবে? এখন মোটামুটি উদ্যোগ তো নিছে, এই আপনার এই বান্ধবনে অনেকটুকু আমাদের উপকার আসছে, অনেক উপকারে আসছে। অনেক উপকার আসছে, এটা মানে বলার। এটা যদি বাহিরে। এগুলো দিয়ে করলে আর একটু ওইদিকে নিলে আরো ভালো হবে। এই পাশে পুরোটা চর হয়ে গেছে কিন্তু হুম। আপনার এইবার মানে নেক্সটের যে বন্যাটা আসবে, এই বন্যা যদি না ভাঙে, যদি খালি মাটি পড়ে যায়, তাহলে পুরোটা এলাকায় চর হয়ে যাবে, পুরাটা চর হয়ে যাবে। চর হয়ে যাবে, তাহলে আবার মোটামুটি টিকে যাবে মনে হচ্ছে আর কি। টিকে যাবে, পরিস্থিতি খুব ভালো। আপনার পুরো শৈশবটা তো এখানে কাটছে। জি জি, ওই সময় আপনারা তো এই নদীতে দেখতেন অনেক মাছ, অনেক মাছ আর নদী ছিল, অনেক পশ্চিমে ছিল নদী। এখন তো সেই আমরা নদী সেই রকম। গেছি, আমরা ছোট 10-12 জন মিলে আমরা নদী দেখতে গেছি, হ্যাঁ। এই পশ্চিমে ছিল, অনেক পশ্চিমে। আচ্ছা আচ্ছা, যে নদী দেখতে গেছেন সেই নদী সেই এক নদী সময় আমাদের আপনাদের বসত বাড়ি ভেঙে ফেলছে। বাড়ি ছাড়া গেছে। এক সময় সমৃদ্ধ ছিল এই জনপদ। এখানে ছিল বাজার, এখানে ছিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নদী ভাঙনের ভয়াল গ্রাসে সবই হারিয়েছে। তেমনি এক এই চরের বাসিন্দার সাথে আমরা কথা বলবো। ভাইজান কেমন আছেন? আছি, ভালো আছি। একটা সময় তো আপনাদের বাড়িও এখানেই ছিল, হ্যাঁ, এখানেই ছিল, নদী ভাঙনের পরে চলে গেছে। চলে গেছি আমরা। 88 বন্যায় এখানে আপনাদের জমি জমা এখনো তো এই চরেই? হ্যাঁ, এই যেগুলো আমাদের জমি, এই যে মশা আপনাদের জমি। আপনাদের বাড়িটা কোথায় ছিল এখানে? আমাদের বাড়িতে বলো তো এই যে একটু পশ্চিম পাশে। একটু পশ্চিমে ছিল না? জি। এখন তো মাঝে মধ্যেই আসেন হ্যাঁ, জমি জমা এই দেখতে। আসি, জমি জমা আছে, ফসল আছে। এই চরের মানুষ আসলে নদী ভাঙনের পরেও এখন কেমন আছে? আছে নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়েই, তারপরেও যতটুকু আছে ভালোই আছে। ভালোই আছে। কোথায় যাইতেছিলেন এখন? এখন এই যে ক্ষেত খোলা পরিদর্শন করতেছি, আচ্ছা। দেখতেছি। অনেক চাষাবাদ মানে কাটতে পারে না বন্যার জন্য, অনেকগুলো আবার খরার জন্য দেখা যায় হয় না। আবার দেখা যায় যে দাঁড়া আছেন, আগামীতে এই জমিটা নাও থাকতে পারে, নদী ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রহ্মপুত্রের এই অংশটাতে ভাঙনের সম্ভাবনাটা অনেক বেশি। অনেক বেশি। এই জমিটা আমরা ছোট থেকে দেখছি, ওঠে 2-1 বছর আবাদ করে খাই, আবার দেখা যায় যে ভেঙে গেছে। এখন যে যাচ্ছে এটা কতদিন আগে? এইটা হ্যাঁ 1 বছর হলে যাচ্ছে। 1 বছর। হ্যাঁ 1 বছর। এটা যদি লাস্টিং করে আপনাদের জন্য ভালো, ভালো, হ্যাঁ আবাদ মৌসুম করতে করতে পারবেন। পারবো। কি লাগাইছেন এবার এখানে? এবারে যে পেঁয়াজ বুনছে, তারপরে যে বড় গাছে, যে ভুট্টা গাছে, কিছু ওই পাশে রসুন আছে, আবার কাউন বুনছে। আপনার কেমন জমি জমা এখানে? আমাদের জমি জমা এখানে 20-30 বিঘার মতো আছে, দুইজন মিলে আর কি 40 বিঘা জমি 40 আছে। বিঘার মতো। হ্যাঁ, আমাদের আপনাদের বংশের জমি জমাই তো এটা? এটা আমাদের বংশের মানে ওই যে আমার আরেক চাচতো ভাই, আমার দাদার ভাইয়ের জমি ওই যে ওগুলা, আচ্ছা আচ্ছা আর আমার দাদার জমি জমাগুলা এই যে এটা বরাবর একবার ওই নদী পর্যন্ত যাবেন। আচ্ছা আচ্ছা। এখানে 60 বিঘা জমি আছে আর কি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ছিলাম ভাঙন কবলিত কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের এক দুর্গম চর, উত্তরের চর। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি উত্তরের চরের মানুষের কৃষি কাজের জীবন, মানুষের বসত বাড়ি এবং দৈনন্দিন নানা কর্মকাণ্ড। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।